এগিয়ে আসতে হবে। ফলে তারা খানিকটা ওই প্রথা ভাঙার জন্য এবং কিছুটা বিমুক্ততার আশ্রয় নিয়ে তারা ওই যে আন্দোলনের শুরু করলেন, সেটা মূলত চিত্রকলার ক্ষেত্রে, সেটা আমরা জানি দাদাবাদ বলে। তো যখন প্রথম বিশ্বযুদ্ধ শেষ হয়ে গেল তখন তাদের এই ধারণ এই আন্দোলনটা খানিকটা স্তীমিত হয়ে এলো, কিন্তু পুরোপুরি ফুরিয়ে গেল। সেটা খানিকটা সুরিয়ালিজমের রূপ নিল এবং ন্যাপোলিয়নের প্রথম এই সুরিয়ালিজমকে পরাবাস্তববাদ এরকম একটি কয়েনেজ করেছে এবং তার প্রভাব আমরা বাংলা কবিতার পরবর্তী সময় আমরা দেখতে পাই। এবং প্রথমে বলি কবি জীবনানন্দ দাশের কথা খুবই মনে হয়। ফলে আমরা দেখতে পাচ্ছি যে কবিতার সঙ্গে চিত্রকলা এবং অন্যান্য যে সৃজনশীল যে সমস্ত যে ফর্মগুলো আমার মনে হয় পরস্পর খুব ইন্টাররিলেটেড, পরস্পরের সঙ্গে একটা গভীর সম্পর্ক আছে এবং অনেক ক্ষেত্রে তারা পরস্পরের পরিপূরক হয়ে ওঠে। রবীন্দ্রনাথ বলেছিলেন যে সৃষ্টির মধ্যে মানুষ হচ্ছে সব শেষের সন্তান এবং সেজন্যই সে সৃষ্টির মধ্যে সব থেকে প্রবীণ। তার কারণটা হচ্ছে যে সভ্যতার ইতিহাসের যুগান্তরের যে ইতিহাস, সেটা প্রকৃতির ইতিহাস, সেটা জড়ের ইতিহাস, উদ্ভিদের ইতিহাস, প্রাণীর ইতিহাস, সেটা মানুষের ইতিহাসের মধ্যে এসে মিলেছে এবং মানুষ সেটা বহন করে নিয়ে গেছে। ফলে এই যে বিশাল যে ইতিহাস, বহু যুগের যে ঐতিহ্য, সেটাকেই যদি একটা ঐক্যের মধ্যে আনা হয় এবং যেটাকে একটা সুসংহত রূপ দেওয়া যায়, সেটাই হচ্ছে সভ্যতার একটা রূপ। এটার মধ্যে দিয়ে সভ্যতা প্রকাশিত হয়, সভ্যতার রূপটি ফুটে ওঠে। তো আমরা যদি দেখি তাহলে দেখবো এই মানুষের সভ্যতার, মানুষের ইতিহাস আমাদের শিল্পে খণ্ড 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 করে ফুটে উঠেছে। সেটা কখনো কবিতায়, কখনো গানে, কখনো সাহিত্যে, কখনো চিত্রকলায়, কখনো সিনেমার মধ্যে। তো জীবনানন্দ দাশের কথা যদি বলি, আপনারা জানেন সবাই বহু ব্যবহৃত তাঁর এই কথাটি, যে তিনি কবিতার কথা প্রবন্ধের বইয়ে তার প্রথম লাইনটি শুরু হচ্ছে এই দিয়ে যে সকলেই কবি নয়, কেউ কেউ কবি। কেন কবি? না, তার মধ্যে রয়েছে কল্পনা এবং কল্পনার ভেতরে তার চিন্তা ও অভিজ্ঞতার সারবত্তা রয়েছে। শুধু কল্পনা থাকলেই কবি হওয়া যায় না, কবিতা লেখা যায় না বা কোনো সৃষ্টি করা যায় না। তার সঙ্গে সেই কল্পনার ভেতরে থাকতে হয় চিন্তা এবং অভিজ্ঞতার সারবত্তা, এবং একই সঙ্গে পেছনের অনেক শতাব্দী এবং আধুনিক সময়ে যে নতুন নতুন যে কাব্য চিন্তা, যে কাব্য বিকিরণ, তার সঙ্গে একজন কবিকে পরিচিত হতে হয় এবং যে তার সঙ্গে নিজেকে যুক্ত করতে পারেন তিনিই কবি হয়ে ওঠেন। এবং তখন দেখা যায় যে এই চরাচরের সমস্ত সম্পর্কের মধ্যে দিয়ে তিনি তার কবিতা লেখার অবকাশ পাচ্ছেন। এটা বলছেন জীবনানন্দ দাশ। খানিকটা আগে যে রবীন্দ্রনাথের কথাটা বললাম, এটাও খানিকটা তার। অর্থাৎ একজন কবিকে তার পেছনে অনেকটা ইতিহাসের সঙ্গে নিজেকে সংযুক্ত করতে হয়, সেই অভিজ্ঞতা তার নিজের মধ্যে ধারণ করতে হয়। এখন আমি যখন একজন কবির কবিতা পড়ছি, এটা শুধুমাত্র সেই কবির অভিজ্ঞতা নয়, সেই কবির পেছনে কাজ করছে তার বিগত কয়েক শতাব্দীর অভিজ্ঞতার, ইতিহাসের বা দর্শনের যে উপলব্ধি, সেটা কবিতার মধ্যে। ঠিক একইভাবে দেখা যাবে একজন চিত্রশিল্পী হয়তো ঠিক একইভাবে সেই ধরনের ধ্যান ধারণা নিয়ে, শুধুমাত্র তার প্রকাশের মাধ্যমটি আলাদা। তিনি চিত্রকলার মাধ্যমে সেটা প্রকাশ করছেন, কেউ একজন সিনেমা নির্মাণ, চলচ্চিত্র নির্মাণ করছেন। এখন দেখুন, কবিতার সঙ্গে যদি আমরা চলচ্চিত্রের সম্পর্কের কথা ভাবি, কবিতা তৈরি হচ্ছে শব্দ দিয়ে এবং এক একটি চিত্রকল্প দিয়ে। বক্তব্যধর্মী কবিতা আছে, তেমনি আবার খানিকটা গল্পধর্মীয় কবিতা আমরা দেখতে পাই। এবং সিনেমা মূলত যেটা শুরু হয়েছিল খানিকটা গল্প বা সাহিত্য নির্ভর, কিন্তু যত দিন এগিয়েছে, যত পরীক্ষা নিরীক্ষা হয়েছে, আমরা দেখতে পাই যে চলচ্চিত্রের মধ্যেও তার নিত্য নতুন পরিবর্তন ঘটেছে। যদি আমরা দেখি, ধরুন এগুলো খুব পরিচিত নাম, আপনারা অনেকেই জানেন। জাদু গদারের কথা যদি বলি, তাহলে গদার বিভিন্নভাবে চিত্রকলাকে, কবিতার ইমেজারিজকে এবং দর্শনকে তিনি তার সিনেমার মধ্যে ব্যবহার করছেন এবং খানিকটা অ্যাবস্ট্রাকশনকেও নিয়ে আসছেন। আবার অন্যদিকে যদি আমরা দেখি যে টার্কোভস্কি, আমরা জানি তিনি এক ধরনের খানিকটা নতুনত্ব নিয়ে এলেন এবং সেখানে খানিকটা যেন কবিতার কাছাকাছি চিত্রকল্প নির্মাণ করছেন। বিশেষ করে আমি বলবো ইরানের যে আব্বাস কিয়ারোস্তমি, তার
সিনেমার মধ্যে মূলত খানিকটা কাব্যিক প্রবণতা আমরা লক্ষ্য করতে পারি। শুধু তাই না, এবং যেটা বেশ চমৎকার বলেছেন যে কবিতার যে অনুভূতি সেটা হচ্ছে আসল কথা। কোনো কবিতার পংক্তিকে ব্যবহার করা বা একটি কবিতাকে চিত্ররূপ দেওয়া এটা বড় কথা নয়। ধরুন আমার মনে পড়ছে বার্গম্যানের একটি সিনেমার কথা, সেটা হচ্ছে দ্য সাইলেন্স। এটা বার্গম্যান তার ছবি তৈরির পেছনের কথায় তিনি বলছেন যে চলন্ত ট্রেন থেকে তিনি দেখছেন যে একটা নির্জন স্টেশনে দুজন বৃদ্ধা পরস্পরের হাত ছুঁয়ে বসে আছেন, আর কোনো কথা নেই। শুধুমাত্র এই দৃশ্যটি কল্পনা করুন যে একটি নির্জন স্টেশনে দুজন বৃদ্ধা পরস্পরের হাত ছুঁয়ে বসে আছেন। এইরকম একটি দৃশ্য থেকে তিনি ছবিটি বানিয়েছিলেন দ্য সাইলেন্স। এবং এই সাইলেন্স তো ক্রমশ খুব বাংময় হয়ে ওঠে এবং সেটা সেটা খানিকটা কবিতার উপলব্ধি, কবিতার দর্শন আমাদের মধ্যে যেন সঞ্চারিত হয়। ঠিক একইভাবে যেটা ভ্যান গথের ছবি দেখতে দেখতে কুরাসোয়া তিনি তার ছবির রসদ সংগ্রহ করেছেন। এমনকি তিনি বিভিন্ন রাত্রিবেলা তিনি যখন ঘুমোচ্ছেন, ঘুমের মধ্যে যে স্বপ্ন দেখছেন তার সেই স্বপ্নের দৃশ্যগুলি নিয়ে তিনি তার চলচ্চিত্র নির্মাণ করতে পারেন। ফলে বিভিন্ন বিভিন্ন জায়গা থেকে একজন চলচ্চিত্র নির্মাতা বা একজন চিত্রশিল্পী বা একজন কবি বা একজন সাহিত্যিক তিনি তার রসদ তিনি খুঁজে নিচ্ছেন। বস্তুত সেটা আমাদের এই জীবন থেকে, আমাদের জীবনের সভ্যতার থেকে, মানব সভ্যতার ইতিহাস থেকে বিভিন্নভাবে তিনি তার রসদটা তিনি খুঁজে নিচ্ছেন। তবে সরাসরি যারা কবিতার সঙ্গে যুক্ত এবং ছবি তৈরি করেছেন এরকম কয়েকটি কথা আমরা বলতে পারি। আমাকে এই মুহূর্তে নাম মনে পড়ছে আমাদের বাংলার কবি বুদ্ধদেব দাশগুপ্ত। তিনি নিজে বলছেন যে তার লাল দরজা ছবিটি যখন তিনি নির্মাণ করেছিলেন তার আগে তিনি একটি কবিতা লিখেছিলেন একজন ড্রাইভারকে, গাড়ি চালককে নিয়ে, এবং সেই লেখাটার কথা ভাবতে ভাবতে পরবর্তী সময় তার লাল দরজার যে চিত্রনাট্য তৈরির কথা মাথায় আসে। এবং আমরা দেখেছি বুদ্ধদেব দাশগুপ্তের কবিতার কি ভয়ঙ্কর অ্যাবস্ট্রাকশন, কিভাবে বাংলা কবিতাকে ভেঙে চুড়ে নতুনভাবে নির্মাণ করার কথা ভেবেছেন। এবং আমি আমার ধারণা আমি সমস্ত সিনেমায় তার প্রথম গৃহযুদ্ধ থেকে শুরু করে তার শেষ যে ছবি বিরোধা, আমি তার সবগুলো ছবি আমি দেখেছি। তো সেখানে আমরা দেখতে পাই যে তিনি একটা হয়তো সিনেমা তো খানিকটা গল্প বলছে, খানিকটা কোথাও আমাদের নিয়ে যাচ্ছে কোনো একটা কাহিনীর মধ্যে দিয়ে বা কোনো ঘটনার মধ্যে দিয়ে, কিন্তু সেটা সবসময় কিন্তু নতুন কাহিনী তা নয়। বিশেষ করে আমি বলবো যে উড়োজাহাজের কথা, সেখানে বারবার তিনি ভাঙছেন, বারবার তিনি তার ফর্ম ভাঙছেন এবং একটা দৃশ্য তৈরি হতে হতে এমন একটা জায়গায় চলে যাচ্ছেন যেখানে খানিকটা কোথাও মনে হবে যেন কোথাও একটা অবাস্তব জগৎ তৈরি করছেন একটা। তো এইটা তিনি তার কবিতা, তার প্রথম শুরু হয়েছিল কবিতা লেখার মধ্যে দিয়ে, সেটি তিনি তার চলচ্চিত্র নির্মাণের মধ্যে এটাকে খুব সুন্দরভাবে তিনি নিয়ে আসতে পেরেছেন। আমরা জানি পূর্ণেন্দু পত্নী তিনি মূলত একদিকে কবি একদিকে চিত্রশিল্পী, কিন্তু অন্যদিকে তিনি আবার ছিলেন চিত্র নির্মাতাও। তার স্বপ্ন নিয়ে বা ছেঁড়া অংশ, স্বপ্ন নিয়ে তো প্রেমেন্দ্র মিত্রের গল্প তেলেগুলোতে আবিষ্কার থেকে, যেটা পরবর্তীকালে মৃণাল সেন করেছেন, দুজন দুভাবে করেছেন। কিন্তু যে এক একটা দৃশ্য দেখি কোথাও কোথাও যেন কবিতার মতো এক একটা ফ্রেম, আসলে যেটা বলুন কবিতায় যে এক একটা শব্দের মধ্যে দিয়ে চিত্রকল্প তৈরি হচ্ছে বা একটা কাহিনীর পরিসর তৈরি হচ্ছে, সিনেমা তো ঠিক তাই। সেটা একটা ভাষার মধ্যে দিয়ে, ডায়ালগের মধ্যে দিয়ে, আবার কখনো কখনো পরিষ্কার একটা ছবির মধ্যে দিয়ে। এই যে দেখবেন যে একটা দৃশ্য গল্প তৈরি হচ্ছে একটা ফ্রেমে, একটা ফ্রেম, যে চিত্রনাট্য যখন লেখা হয় এবং দেখবেন যে লক্ষ্য করে যে সেই সব ছবিগুলি আমাদের দেখতে ভালো লাগে যেগুলো যার চিত্রনাট্য চমৎকারভাবে তৈরি করা হয়েছে। ধরুন মোহিত চট্টোপাধ্যায়, আমরা জানতাম যে প্রাথমিকভাবে তিনি কবি ছিলেন, 50-এর দশকের কবিদের সঙ্গে প্রবলভাবে সম্পৃক্ত ছিলেন, তিনি মূলত কবি। সেখান থেকে পরবর্তী সময় দেখলাম যে তিনি নাট্য রচনা করতে গেছেন, তিনি নাট্যকার হিসেবে তাকে আমরা জানি, কিন্তু তিনি বহু সিনেমা তিনি চিত্রনাট্য লিখেছেন। ফলে বুদ্ধদেব দাশগুপ্ত বলছেন যে সিনেমার যত চিত্রনাট্য যত বেশি মজবুত হবে, যত সুন্দর হবে, সেই ছবিটি তত বেশি সুন্দর হবে। ধরুন সতীশ রায়ের একটি খুব বহুল আলোচিত সমস্ত সিনেমাগুলো, যেমন পথের পাঁচালীর কথা যদি বলি, ধরুন পথের পাঁচালীতে যখন দুর্গা মারা গেল, অপু সকালবেলা
দাঁত মাজতে গেছে, সেই কাঠপালায় যে হাত দিয়ে দাঁত মাজছে, তারা দুই ভাই বোন একসঙ্গে দাঁত মাজতে যেত। দুর্গা আর নেই। তারপরে প্রথম সকালে অপু এসে পুকুর পাড়ে দাঁড়িয়ে দাঁত মাজতে মাজতে হাত চাপটা তারা কিছুক্ষণ স্থির হয়ে গেল। কোনো কথা নেই, কোনো হাহাকার নেই, কোনো কিচ্ছু নেই। কিন্তু আমরা সঙ্গে সঙ্গে ওটার সঙ্গে রিলেট করতে পারি দুর্গার না থাকাটা, এবং অপুর মধ্যে ওই দুর্গার মৃত্যু এবং তার না থাকার যে হাহাকারটা অত্যন্ত নিঃশব্দতার মধ্যে দিয়ে এই যে একটা দৃশ্যকল্পের মধ্যে ফুটে উঠবে, এটা কবিতা ছাড়া কি বলবো? ধরুন ওই সামনে পুকুর, তাতেই পদ্ম পাতার মতো পাতাগুলো ভাসছে, কয়েকটা জলের বিন্দু টলটল করছে, মাকড়সা খেলা করে বেড়াচ্ছে। কিছু তো নেই, কিন্তু কোনো বক্তব্য নেই, শুধু অনুভূতি। তার মধ্যে থেকে একটা সংবেদন উঠে আসে আমাদের মধ্যে। অনেক কবিতাও তো তাই, যেখানে কোনো বক্তব্য নেই, যেখানে কোনো গল্প নেই, কিছু নেই, হয়তো একটা মুহূর্তের অনুভব একটা কবিতা হয়ে উঠেছে। এটার সঙ্গে ধরুন তো ওই মুহূর্তটার কথা খুব তফাৎ আছে, আমি তো কোনো তফাৎ বুঝতে পারি। এবং একটা সময় পরবর্তীকালে আমরা অ্যালেন গিন্সবার্গের কথা খুব জানি, তিনি 60-এর দশকে কলকাতায় এসেছেন। গিন্সবার্গ এবং তার কয়েকজন সমসাময়িক কবিরা তারা সরাসরি কবিতাকে একেবারে সিনেমায় তারা রূপান্তরিত করার চেষ্টা করেছে। স্যান্ড্রা লাইব্রেরি বলতে নামটা ভুলে যাচ্ছে, এবং স্যান্ড্রা নামটা আমার মনে আছে। উনি সিলভিয়া প্লাথের একটি কবিতা, সেটা হচ্ছে ওই, সেটাকে তিনি কাঠ বলে একটি সিনেমা করেছিলেন, ছোট সিনেমা, এবং সেই ছবিটি একটা সময় খুব সাড়া ফেলেছিল। স্যান্ড্রার ওই ছবিটি সিলভিয়া প্লাথের একটি কবিতা, সম্ভবত লেডি লাজারাস, এই কবিতাটিকে তিনি সিনেমায় রূপ দিয়েছিলেন। ফলে এটা আমরা বিভিন্ন সময় দেখেছি, একেবারে সরাসরি কবিতাকে একেবারে সিনেমায় রূপান্তরিত করা হয়েছে। কিন্তু সেটার থেকে বড় কথা হচ্ছে সেই বোধটা। যেমন আমি বিশেষ করে আমি বহু সিনেমা থেকে অনেক মুহূর্ত থেকে আমার কবিতার একটা ভাবনা আমি পেয়েছি। আমি এই ভাবনা পেয়েছি আমি বিভিন্ন চিত্রকলার থেকে, হয়তো কোনো নামী শিল্পী অথবা অনামী শিল্পীও হতে পারে, কিন্তু তিনি একজন দক্ষ চিত্রশিল্পী। বিশেষ করে এক ধরনের যে অ্যাবস্ট্রাক্ট যে চিত্রকর্ম, যে রঙের ব্যবহার, সেখান থেকে একটা কোথাও সংবেদন ঘটে আসে, যেটা আমাকে স্পর্শ করে যাচ্ছে। আমি তো সেখান থেকে আমার অনেক কবিতার মুহূর্ত পেয়েছি। ঠিক একইভাবে যারা ছবি আঁকেন, আমি তাদের সঙ্গে বহু যারা ছবি আঁকি আমার চেনাশোনা বা বন্ধু বান্ধব আছেন, তাদের সঙ্গে কথা বলে দেখেছি। আমি খুব সাম্প্রতিক সময়েরও যারা চিত্রশিল্পী দেখেছি, যারা কবিতা পড়েন, এমনকি কবিতা লেখেন, ফলে কবিতার ভাবনার দ্বারা তাদের হয়তো চিত্রকর্মটি, তারা চিত্রশিল্পটি তাদের নির্মিত হচ্ছে। আবার অন্যদিকে তারা ছবি আঁকছেন বলে সেখান থেকে হয়তো তারা কবিতার চিত্রকর্ম সেখান থেকে পেয়ে যাচ্ছেন। ফলে ব্যাপারটা খুব খুব পারস্পরিক এবং পরস্পরের পরিপূরক বলে আমার মনে হয়। এবং যে কথা বারবার বলতে চাই, যে মানুষের এই যে সভ্যতার ইতিহাস, আমি তার একটা অংশ, এবং প্রতিটি সৃজনশীল মানুষ কি করেন, তার এই প্রবাহিত জীবনের যে জায়গাটিতে দাঁড়িয়ে আছে, সেই জায়গায় দাঁড়িয়ে তিনি তার পরিপার্শ্বকে, তিনি তার অতীতকে, তিনি তার ইতিহাসকে, এবং তার মধ্যে দিয়ে গড়ে ওঠা একটা দর্শনকে, এবং তার অভিজ্ঞতার যে অভিঘাত তৈরি হচ্ছে তার মনের মধ্যে, তার যে প্রকাশ করতে চাইছেন, সেটা কিন্তু শিল্প। এবং কবিতা তার একটা মাধ্যম, চিত্রকলা তার একটা মাধ্যম, নাটক একটি মাধ্যম, সিনেমা একটি মাধ্যম, সঙ্গীত একটি মাধ্যম। ফলে বিভিন্ন মাধ্যমের মধ্যে দিয়ে মূলত সেই ভাবনা, সেই দর্শন প্রকাশিত হচ্ছে। ফলে পরস্পরের সঙ্গে খুব অঙ্গাঙ্গিকভাবে জড়িয়ে আছে, এবং পরস্পরের মধ্যে কোথাও একটা পরিপূরকতাও সৃষ্টি করে। এগুলি আমার ভাবনা। ধন্যবাদ কবি হাসপাত জালালকে। কবিতা, সিনেমা, থিয়েটার এবং ছবি, সঙ্গীত, প্রত্যেকটি শিল্পকলার মধ্যে একটি অপরটির পরিপূরক, এবং একটা অনুভূতি থেকে আরেকটা অনুভূতিতে যে যাওয়া, যেভাবে উনি সুন্দরভাবে ব্যাখ্যা করলেন, ঠিক তার আগে যিনি বলেছিলেন বক্তা দেবাশিস দত্ত, তার কথা ধরে আমি যে প্রশ্নটি তাকে করেছিলাম পরবর্তীতে, এবং তার পরবর্তী বক্তা যিনি বললেন হাসপাত জালাল, এখানে বিষয়টি আরো অনেকটা পরিস্ফুট হলো আমাদের কাছে। তো
উনি তার মধ্যে আরো অনেকগুলি সিনেমার উদাহরণ এবং তার সাথে ছবি, সঙ্গীত, চিত্রকল্প এই বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করেছেন। ধন্যবাদ, অসাধারণ বক্তব্য। পরবর্তীতে আলোচক আছেন যিনি, তার পরিচয় দেওয়ার আগে আরেকটি বিষয় বলি। এই যে চিত্রবাণী সম্বন্ধে আমি শুরুতে বলেছিলাম, তার মধ্যে একটি পর্ব বাদ দিয়েছিলাম, কারণ চিত্রবাণীর ইতিহাস সুদীর্ঘ, খুব সংক্ষেপে বলাটা সম্ভব নয়। তার মধ্যে একটি ডিপার্টমেন্ট আছে যেটা হচ্ছে লাইব্রেরি। তো আমাদের যিনি পরবর্তী আলোচক, উনি একজন সিনেমার সমালোচক, সিনেমার স্কলার, এবং এই চিত্রবাণীতে যতগুলো কোর্স হয়েছে, ফাদার গাস্তো রোবেজ এবং সত্যজিৎ রায়ের প্রতিষ্ঠিত চিত্রবাণীতে যতগুলো কোর্স হয়েছে, মৃণাল সেন, ঋত্বিক ঘটক, এই যে সমস্ত পরিচালকদের আমি নাম বলে গিয়েছিলাম, শ্যাম বেনেগেল, ওনারা প্রত্যেকে এখানে ক্লাস নিয়েছেন, উনি প্রত্যেকের কাছেই ক্লাস করেছেন। তাই আমি আজকে ঠিক করেছিলাম যে প্রদীপ রায়চৌধুরী, ফিল্ম ক্রিটিক্স, সমালোচক, প্রদীপ বাবুর কাছ থেকে এই বিষয়ে আমি কিছুটা শুনবো। আর উনি একমাত্র সাক্ষী, প্রত্যেকের ক্লাস উনি করতে পেরেছেন। তো প্রত্যেকের সাথে ক্লাস করার অভিজ্ঞতাও ওনার রয়েছে বিভিন্নভাবে। আর লাইব্রেরি কথাটা বললাম কেন, ওনার নামটা বলার আগে, উনি লাইব্রেরির নিয়মিত পাঠক এখনো। আমাদের নন্দন যে লাইব্রেরি ফিল্ম ডিপার্টমেন্ট, সেখানের যেমন উনি নিয়মিত পাঠক, এবং চিত্রবাণী লাইব্রেরির নিয়মিত পাঠক। আরেকটি বিষয়, উনি এসে বসবার আগে আমি জানি উনি কোন বইটি দেখবেন, তো সেই বইটি আমি ওনাকে দিয়ে দেই, এবং তখন থেকেই ওনার সাথে আমার কথাবার্তা শুরু, আদান প্রদান শুরু সিনেমার বিভিন্ন ভাগ নিয়ে। তো আজকে উনি বাংলাতে মূলত বক্তব্য রাখবেন। ওনার পড়াশুনো বিদেশে এবং ইংলিশ মাধ্যমে উনি বেশি বলতে কমফোর্টেবল, বাট আজকে উনি বাংলাতেই বক্তব্য রাখবেন। আমার প্রশ্ন, কবিতা থেকে যে সিনেমার উত্তরণ, সেটা কি আদৌ সম্ভব, বা সেই পর্যায়ক্রমগুলো কি? কবিতা কিভাবে সিনেমা হয়ে ওঠে, কখন সিনেমা হয়ে ওঠে? নমস্কার সবাইকে। আর সোনালী এবং আমাদের সভাপতি এবং সমস্ত সভাপতিকে। আচ্ছা, এখন হচ্ছে যে প্রশ্নটা আসছে যে কবিতা কিভাবে উঠে এসেছে।